আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সিওপিডি। ফুল ফর্মটা সবাই খাতাতে লিখে ফেলো। এখানে ছবিটা একটু জুম করে দেখো তোমরা। নর্মাল লাংসের ছবি আছে আর লাং উইথ সিওপিডির ছবি আছে। দুটো ছবির ডিফারেন্স দেখো। নর্মাল লাংসের অ্যালভিওলাই বা তার ডায়ামিটার যেটা আছে সেটার সঙ্গে ডিজিজ লাং বা সিওপিডি লাংসের কী ডিফারেন্স সেটা দেখো। এখানে পাস বা মিউকাস এর ডায়ামিটার সরু হয়ে গেছে বা ন্যারো হয়ে গেছে, এর ডায়ামিটার ওয়াইড আছে। এই ডিফারেন্সগুলো একটু ছবিটা ভালো করে দেখো। তাহলে আমরা আসি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। এটা তোমাদের ফুল ফর্ম আসে বা ট্রু ফলস আসে। এটা কি হচ্ছে, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি সিওএলডি, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বা ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সিওএডি বা ক্রনিক এয়ারফ্লো লিমিটেশন অর ক্রনিক অবস্ট্রাকটিভ রেসপিরেটরি ডিজিজ। যে নামেই আসুক না কেন আমরা জানি এটা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে এটার ডেফিনেশন কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ refers to chronic bronchitis and emphysema, a pair of two commonly coexisting diseases of the lungs in which the airway become narrowed, যেটা তোমরা প্রিভিয়াস ফটোটাতে দেখেছো। This leads to a limitation of flow of air to and from the lungs, causing shortness of breath. দেখো ছবিটা আবার। এখানে দেখো এয়ারওয়েটা যেহেতু ন্যারো হয়ে গেছে, তাহলে কি হবে, আমার যে পরিমাণ এয়ার রেসপিরেশনে আসছিল বা আমার অক্সিজেন ডেলিভারি করছিল সেই পরিমাণ এয়ার আমি আর নিতে পারছি না। তাহলে আমি যদি নিতে না পারি তখন চেষ্টা করব আরও বেশি করে অক্সিজেন বা এয়ারটা ইনহেল করার। তাহলে সেটাই যখনই আটকে যাচ্ছে বা অবস্ট্রাক্ট হচ্ছে, কী দিয়ে? কোনো মিউকাস বা সিক্রেশন বা পুরুলেন্ট পাস, তখন যে শর্টনেস অফ ব্রিথ হচ্ছে, মানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে কী দিয়ে? মিউকাস বা পুরুলেন্ট পাস দিয়ে যখন এয়ারওয়ে শর্টেন হয়ে যাচ্ছে, ডায়ামিটার কমে যাচ্ছে, তার ফলে যে অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, এয়ার ফ্লো অবস্ট্রাকশন, তাকে আমরা সিওপিডি বলছি। ওকে, এছাড়া আরও যে ডেফিনেশন আছে গোল্ড থেকে, যেটাকে শর্টে বলি গোল্ড, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, ডেফিনেশন দিয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অ্যাজ a preventable and treatable disease with some significant extrapulmonary effects in individual patient. Its pulmonary component is characterized by airflow limitation that is not fully reversible. দ্য এয়ারফ্লো এই ডেফিনেশনটা কিন্তু পুরো মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় আসে, লিখতে পারলে ফুল মার্কস। The airflow limitation is usually progressive and associated with an abnormal inflammatory response of the lung to noxious particles of gases. এছাড়া কি COPD may include diseases that cause airflow obstruction. এক্সাম্পল কি? এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, যেমন আগের ডেফিনেশন আমরা বলেছি, or any combination of these disorders. দেখো যে ডেফিনেশন বলা হয়েছে সেটারই একটা স্কিমাটিক ডায়াগ্রাম। ক্রনিক ব্রঙ্কাইটিস যদি এটা হয়, এমফাইসিমা অ্যান্ড অ্যাজমা, তাহলে এই টোটাল ব্যাপারটা মিলে আমার সিওপিডি হচ্ছে বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হচ্ছে। প্যাথোজেনেসিস বলতে মানে জাস্ট একটা অ্যাজমাতে কী হয় আর সিওপিডিতে কী হয়, মোরলেস এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছেই। তাহলে বেসিক ডিফারেন্সটা কী থাকছে?
অ্যাজমাটিক এয়ারওয়ে ইনফ্লামেশন, এখানেও দেখো এয়ারওয়ে ইনফ্লামেশন। এখানে CD4 টি লিম্ফোসাইট ইওসিনোফিলস অ্যাকুমুলেশন, এখানে কি হচ্ছে CD8 টি লিম্ফোসাইট ম্যাক্রোফেজাস নিউট্রোফিলস। এরা দুজনই সে অ্যাজমা হোক বা সিওপিডি হোক, এয়ারওয়ে লিমিটেশন আমার হচ্ছেই। অ্যাজমাতে কি ফুললি রিভার্সেবল, আর এটা সিওপিডি নট ফুললি রিভার্সেবল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা গুলিয়ে ফেললেই ডিজিজটা উল্টে যাবে। অতএব এটা ক্লিয়ার হয়ে নাও। তাহলে মোটামুটি আবার একবার বলে নিই, সিওপিডিতে কী হচ্ছে, লেস এয়ার ফ্লোস ইন অ্যান্ড আউট অফ দ্য এয়ারওয়েজ বিকজ ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িংস, মানে এই পয়েন্টগুলোর ভেতর থেকে এক বা একাধিক সিমটম বা সাইন থাকতে পারে বা ফলো করে। কি কি? এয়ারওয়ে অ্যান্ড স্যাক লস দেয়ার ইলাস্টিসিটি বা ইলাস্টিক কোয়ালিটি। আমরা জানি এয়ার যখন স্যাকে ঢোকে বেলুনের মতো ফুলবে, আর যখন বেরিয়ে যাবে বেলুনের মতো চুপসে যাবে, সেই ইলাস্টিক কোয়ালিটিটা এয়ারওয়ের আছে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেই ইলাস্টিসিটি কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। নেক্সট, the walls between many of air sacs are destroyed. অনেক এয়ার স্যাক আছে বা অ্যালভিওলাই যাদের ওয়াল ডিস্ট্রয়েড হয়ে যায় পার্মানেন্টলি। নেক্সট, ওয়াল অফ দ্য এয়ারওয়েজ বিকাম থিক অ্যান্ড ইনফ্লেমড। অনেক সময় সিক্রেশন পুরুলেন্ট হয়ে হয়ে অ্যালভিওলাই স্যাকের যে ওয়ালটা থাকে সেটা থিক হয়ে যেতে থাকে আর ইনফ্লেমড হতে থাকে। আর কি? এয়ারওয়ে মেক্স মোর মিউকাস দ্যান ইউজুয়াল হুইচ টেন্ডস টু ক্লগ দেম। তাহলে বুঝতেই পারছো কেন ঠিক হচ্ছে, মিউকাস অ্যাকুমুলেশন হয়ে হয়ে সেটা যখন আর এক্সেল করতে পারছি না, আমরা বের করতে পারছি না, অ্যালভিওলাই থেকে বের হচ্ছে না, তখন সেগুলো একটা ক্লগ বা একটা জমাট বাঁধা একটা ক্লট ফর্মেশন করে ফেলছে, যার ফলে সেই এয়ারওয়েতে আর এয়ার ঢুকতে পারছে না, সিক্রেশনটাই রয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে মোটামুটি সিওপিডি বলতে কিন্তু আমরা এই চারটে জিনিসকে বুঝি। এই চারটে যদি না বুঝো তাহলে সিওপিডি বুঝতে পারবে না। ইনসিডেন্স বলতে বলছে 2020-তে সিওপিডি থার্ড লিডিং কজ অফ ডেথ হতে পারে, আর ফোর্থ লিডিং কজ অফ মর্টালিটি, 12th leading cause of disability in United States. তাহলে সিওপিডি কারণগুলো কি বা রিস্ক ফ্যাক্টরগুলো কী 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 অসুবিধা হলে বা সাইন সিমটম বা কোন কোন ফ্যাক্টরগুলো থাকলে সিওপিডি হতে পারে, বা পেশেন্টের কাছে আমরা কী ধরনের হিস্ট্রি নেব বা কারণটা জানতে চাইব কেন এই সমস্যাটা হলো, সেগুলো হলো স্মোকিং, active smoking, passive smoking, air pollution, high levels of urban air, occupational exposure, infection, মানে বিভিন্ন ব্যাকটেরিয়াল হোক ভাইরাল হোক এনি টাইপ অফ ইনফেকশন ইন চাইল্ডহুড। এছাড়া কি জেনেটিকের ক্ষেত্রে alpha-1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি। অনেক সময় দেখা গেছে অ্যাপ্রক্স 2% কেসের ক্ষেত্রে এই alpha-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির জন্য সিওপিডি হয়েছে। এছাড়া এয়ার পলিউশন, অকুপেশনাল এক্সপোজার লাইক কোল, কটন, গ্রেন যে মিলগুলো থাকে সেখানকার পার্সনদেরও এই সিওপিডি হওয়ার চান্স থাকে। তাহলে রিস্ক ফ্যাক্টরগুলো কি দেখলাম আমরা? সিগারেট স্মোকিং, occupational dust and chemical, environmental tobacco smoke, আর ইনডোর অ্যান্ড আউটডোর এয়ার পলিউশন। যদি কজ বা ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টর আসে, তাহলে যদি এই ছবিটা দেখো এমন কিছু টাফ নয়, একে দিতেই পারো, কিন্তু টোটাল আমার কজেসগুলোও লিখতে হবে। এরকম একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আমি খুব পছন্দ করি। এখানে এমন কিচ্ছু নেই, দুটো লাংস আঁকা খুব ইজি, ঠিক আছে? অন্তত মানুষের মুখ না আঁকতে পারলেও যদি লাংসটাও আঁকো কিচ্ছু ব্যাপার না, ওকে? যারা একটু সুন্দর করে আরও করতে চাও,
খাতাটা জুড়ে লাংস আঁকলে তার ভেতরে তুমি কজেসগুলো দিয়ে দাও সুন্দর করে করে পয়েন্ট করে করে, কিচ্ছু না, দেখবে খাতাটা সুন্দর লাগবে। ইতিহাসের মতো না লিখে মেটসাজে খাতাটাকে আর্টিস্টের মতো করবে। নাম্বার পেতে গেলে একটু স্টাইল করতে হবে। ওকে, তাহলে মোটামুটি প্যাথোলজি বলতে কী বোঝাচ্ছে? স্মোকিং, এনি টাইপ অফ স্মোকিং কোথায় গেল? লাংসে। এছাড়া লাংসে গিয়ে কি হচ্ছে? তাহলে যে কোনো আমরা ফরেন ম্যাটেরিয়াল গেলে আমাদের ইমিউন রেসপন্স, তাহলে সেটা কি প্রোটিয়েজকে রিলিজ করছে। প্রোটিয়েজ রিলিজ করে ও আমার যে নর্মাল মেকানিজমে কি ও রিপেয়ার করার চেষ্টা করবে বা অর্গানিজমের সাথে ফাইট করবে, করে আমি অর্গানিজমটাকে হয় ডিস্ট্রয় করলাম, আর না হলে ডিজিজ কন্ডিশন আমরা যেটা পড়লাম ব্রঙ্কিয়েকটিসিস আর বা ব্রঙ্কাইটিস অর বলো এমফাইসিমা, তাই তো? তাহলে করতে পারে। তাহলে সেখান থেকে আমার ইনফ্লামেশনটা বা সিওপিডির তৈরি হতে শুরু করলো বা সিওপিডি হলো। তাহলে এবার একটু দেখে নিই ফ্লো চার্টে যদি করা যায়, তাহলে কোনো টক্সিয়াস গ্যাস বা আমরা যে এতক্ষণ ধরে ইটিওলজিক্যাল ফ্যাক্টরসগুলো পড়লাম সেগুলোর ইনহেলেশন হলে কি নর্মাল ইমিউন রেসপন্স আমরা জানি, তার ফলে এই ইমিউন রেসপন্সের জন্য আমাদের যে এয়ারওয়েগুলো ছিল সেটা আস্তে আস্তে ন্যারো হয়ে গেল এবং যে প্যারেনকাইমার লেয়ারগুলো ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে গিয়ে এমফাইসিমা তৈরি করলো। এর ফলে যে এমফাইসিমা হলো, আমাদের কি একটু আগেই দেখেছো ভিডিওটাতে যে প্রোটিয়েজ অ্যান্টিপ্রোটিয়েজ এনজাইম, তাহলে সেই এনজাইমগুলো আমাদের প্রোটেকশন দিচ্ছিল। তাহলে যদি প্যারেনকাইমার লেয়ারটা ডিস্ট্রয় হয়ে যায় তাহলে আর প্রোটেকশন দিতে পারবে না, তাহলে ডিস্ট্রাকশন হবে আরও। তাহলে এই যে ডিস্ট্রাকশন মানে ভাস্কুলার চেঞ্জেস হলো বা পালমোনারি লেয়ারের চেঞ্জেস হলো, তার ফলে আমরা যেটা আগেও পড়েছিলাম থিকেনিং অফ ভেসেল, কোলাজেন ডিপোজিট, ক্যাপিলারি ওয়ালের থিকনেস সেগুলো বেড়ে গেল। তার ফলে কি হবে? এয়ার ফ্লো ডিসফাংশন, এয়ার ফ্লো যতটা হচ্ছিল আর হবে না, দ্যাট রেজাল্টস টু ক্রনিক কাফ, স্পুটাম প্রোডাকশন। ওকে, খুব ইজি, দরকার হলে ভিডিও পজ করে আরেকবার পড়ে নাও, খুব ইজি। তাহলে মোটামুটি আমরা সিমটম বা সাইনগুলো কী কী দেখতে পাচ্ছি? ক্রনিক কাফ, স্পুটাম প্রোডাকশন। আচ্ছা, এখানে একটা টাস্ক লিখে ফেলো, যে কোনো ডিজিজের অ্যাকিউট কন্ডিশন হতে গেলে কত টাইম ডিউরেশন লাগে আর ক্রনিক কন্ডিশন হতে গেলে কত টাইম ডিউরেশন লাগে, সবাই লিখবে। আচ্ছা, স্পুটাম প্রোডাকশন, হুইজিং, চেস্ট টাইটনেস, ডিসনিয়া অন এক্সারশন, ওয়েট লস, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, রেসপিরেটরি ইনফেকশন, ব্যারেল চেস্টের একটা ছবি এঁকে আমাকে দেখো। ক্রনিক hyperinflation leads to loss of lung elasticity and chronic symptoms এর মধ্যে কাফিং, হুইজিং, চেস্ট ডিসকমফোর্ট। কাফিং may produce large amount of mucus, যেটা তোমরা অনেক সময় যদি পেশেন্ট পেয়ে থাকো তাহলে দেখতে পাবে সিওপিডি পেশেন্ট প্রচুর কাফ আউট করে, তার জন্য তাদেরকে স্পুটাম মাগ হসপিটাল থেকেই দেওয়া হয় যাতে তারা স্পুটামটা এদিকে ওদিকে না ফেলে বা ওয়ার্ড যাতে ক্লিন থাকে। এই কাপটা সাধারণত স্মোকার্স কাপ বলে পরিচিত। অ্যাকিউট ফেজের সাইন সিমটম কি? শোর থ্রোট, ফ্যাটিক দ্যাট ইজ টায়ার্ডনেস, ফিভার, বডি একস, স্টাফি or runny nose, vomiting, diarrhea, persistent cough with mucus, shortness of breath। মোটামুটি দেখো অ্যাকিউট ক্রনিক যাই হোক সাইন সিমটম মোটামুটি কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এবার অ্যান্থোনিসেন্স টাইপিং অফ সিওপিডি এক্সারবেশন মানে বলতে চাইছে যে সিওপিডির কিছু 3টে কার্ডিনাল সাইন আছে: ওয়ার্সেনিং ডিসপনিয়া, ইনক্রিজ ইন স্পুটাম ভলিউম
অ্যান্ড পুরুলেন্স, এই তিনটে। এছাড়া কী সাইন সিনড্রোম আছে? URTI ফর লাস্ট 5 days, ফিভার উইদাউট আদার অ্যাপারেন্ট কজ, উইজিং, ইনক্রিজ কাফ, ইনক্রিজ রেসপিরেটরি রেট অর হার্ট রেট বাই 20% অ্যাভাব বেসলাইন, মানে নর্মাল যে রেসপিরেটরি রেট তার থেকে 20% বেড়ে যাওয়া। এক্ষেত্রে বলছে যদি আমি হিস্ট্রিতে এই কার্ডিনাল সাইন বা আদার সাইনগুলো টোটাল পাই, তাহলে তিনটে কার্ডিনাল সাইন যদি প্রেজেন্ট থাকে বা হিস্ট্রিতে থাকে, তাহলে আমি তাকে টাইপ 1 বা সিভিয়ার সিওপিডি পেশেন্ট বলবো। যদি তিনটের মধ্যে দুটো কার্ডিনাল সাইন থাকে, তাহলে তাকে আমি মডারেট বলবো। আর যদি তিনটের ভেতর একটা কার্ডিনাল সিমটম থাকে, তাহলে আমি তাকে মাইল্ড সিওপিডি বলবো। তাহলে এমফাইসিমা, এমফাইসিমা বলতে কি বুঝছি? এমফাইসিমা বলছে যে এনলার্জমেন্ট অফ এয়ার স্পেস বা অ্যালভিওলাই ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওলস উইথ ডিস্ট্রাকশন অফ দেয়ার ওয়ালস অফ দ্য অ্যালভিওলাই। তাহলে মানেটা কি হলো? যে ডিস্টাল অ্যালভিওলাইগুলো ছিল বা টার্মিনাল ব্রঙ্কিওলসগুলো ছিল, সেগুলোর ওয়াল রেস্ট্রাকশন হয়ে যাচ্ছে বা এনলার্জমেন্ট হওয়ার ফলে যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে গেলেই আমার কি হয়ে যাবে? সেলটা একটা বেলুন ভাবো, বেলুনটা বাড়তে বাড়তে একটা টাইমের পর তো বাস্ট করবে, তখন তো ছিঁড়ে যাবে। তো এটাও সেক্ষেত্রে তাই, অ্যালভিওলাইয়ের একটা ক্যাপাসিটি ছিল, যখন আর সে সেই ইলাস্টিসিটিটা রাখতে পারলো না, তখন সেটা ডিস্ট্রাকশন হয়ে গেল। একে বলছি এমফাইসিমা। এছাড়া কি? অ্যালভিওলাই আর ডেস্ট্রয়েড the alveolar surface area in contact with the capillaries decreases। তাহলে যত ওই সারফেসে আরও অ্যালভিওলাই ছিল, তাদের ক্যাপাসিটিও আস্তে আস্তে, মানে আশেপাশের অ্যালভিওলাইয়ের ক্যাপাসিটিও আস্তে আস্তে কমতে থাকবে। এর ফলে ডেড স্পেস বাড়বে, লিডস টু হাইপক্সিয়া। তাহলে একটা এরিয়াতে যদি কন্টিনিউ আমার অ্যালভিওলাই ডিস্ট্রয় হতে থাকে, এয়ার স্যাক আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাহলে আমার কি, যে রেসিডুয়াল এয়ার থাকার কথা ছিল লাংসে, কোনো ডেড স্পেস তো থাকে না, সেখানে আস্তে আস্তে ডেড স্পেস তৈরি হবে। তাহলে সেই ডেড স্পেস হওয়ার জন্যে, মানে ফাঁকা জায়গা হওয়ার জন্য আস্তে আস্তে কি আমার অক্সিজেনের ডেফিসিট ঘটবে, দ্যাট ইজ আস্তে আস্তে হাইপক্সিয়া, মানে সেলে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। যত লেটার স্টেজে, যত দেরি হবে ট্রিটমেন্ট নিতে, তত কী হবে? CO2 এলিমিনেশন ইজ ডিস্টার্ব। CO2 আর বেরোতে পারবে না, CO2 তো ওখানেই ক্যাপচার হয়ে গেছে। আর তাহলে কি CO2 রিটেনশন হবে, এর ফলে অক্সিজেনের অভাব দেখা যাবে, যেটা আমরা এবিজি করলে দেখতে পাবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তোমরা এই রেসপিরেটরি অ্যাসিডোসিস বলতে পরে পড়বে, ওই জন্য এখন আর ডিটেলসে এটা বললাম না। শুধু এটুকু বুঝে নাও যে অ্যাসিডোসিস মানে পিএইচ কম না বেশি, টাস্কে লেখো, আর CO2 যে বেড়ে যাচ্ছে এটুকু জেনে রাখো। ব্রঙ্কাইটিস নাম থেকেই বুঝতে পারছো মানেটা কি? ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাই লিডিং টু এক্সেসিভ মিউকাস প্রোডাকশন অ্যান্ড কাফ, বা আদার ওয়েতে আমরা বলতে পারি প্রেজেন্স অফ কাফ অ্যান্ড স্পুটাম প্রোডাকশন ফর অ্যাটলিস্ট 3 months, তাকে আমরা ব্রঙ্কাইটিস বলছি। তাহলে এর ক্যারেক্টারিস্টিক কেমন হতে পারে? ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার অফ সাবমিউকাস গ্ল্যান্ড। তাহলে বুঝতেই পারছো, যদি আমার সাইজে বেড়ে যায়, তাহলে সে তত বেশি মিউকাস প্রোডাকশন করছে, তার জন্য আমার কাফ প্রোডাকশন বেশি হচ্ছে। এছাড়া কি? ইনক্রিজ নাম্বার অফ গবলেট সেলস। আমরা জানি গবলেট সেল কী করে, সিক্রেট করে মিউকাস। তাহলে যত বেশি সেল বাড়বে, তত বেশি মিউকাস প্রোডাকশন হবে। এর ফলে যত মিউকাস অ্যাকুমুলেশন হচ্ছে, তত আমার অ্যালভিওলাইয়ের কার্যক্ষমতা বা অ্যাক্টিভিটি বা ওর ফাংশনাল অ্যাক্টিভিটি কমে যাবে। দেখো, এমফাইসিমার ক্ষেত্রে 3 ধরনের টাইপ দেখা যায়। একটা সেন্ট্রি অ্যাসিনার, প্যান অ্যাসিনার, প্যারাসেপ্টাল। সেন্ট্রি অ্যাসিনার মানে এভাবে মনে রাখো, সেন্ট্রাল এরিয়াটা যখন ইডিমিটাস হয়ে যাচ্ছে। প্যান অ্যাসিনার মানে
পেরিফেরি অফ দ্য অ্যালভিওলাই যখন ইডিমেটাস হয়ে যাচ্ছে। আর প্যারাসেপ্টাল মানে হচ্ছে সেপ্টাল এরিয়াগুলো যখন ইডিমেটাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এছাড়া কি প্যানাসিন আর এমফাইসিমা ডেস্ট্রয়েস দ্য এন্টায়ার অ্যালভিওলাস। কেন? পেরিফেরিগুলোই যদি আমার ডেস্ট্রয় হয়ে যায় তাহলে আমার সেপ্টাল এরিয়াতে আর কতটুকু এরিয়া আছে বা সেন্ট্রাল এরিয়াতে কতটুকু এরিয়া, সেই জন্যে আমাদের চেষ্টা করতে হবে যাতে এমফাইসিমা আমরা বেশি দিন আনট্রিটেড অবস্থায় না ফেলে রাখি। ছবিগুলো আরেকটু দেখে নাও। প্যান এসিনার বলেছি পেরিফেরি, সেন্ট্রিলোবিউলার মানে সেন্ট্রাল এরিয়া ইডিমেটাস, দেখো প্যারাসেপ্টাল, ওকে। তাহলে আমরা ডায়াগনোসিস করব কী করে যে এটা সিওপিডি, সরি এটা সিওপিডি আমরা ডায়াগনোসিস করব কী করে? ফার্স্ট, হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, হার্ট লাং অসকালটেশন। নেক্সট, ব্লাড টেস্ট, যদি কোনো এক্সিস্টিং ইনফেকশন থাকে সেটা আইডেন্টিফাই করার জন্য। আর্টেরিয়াল ব্লাড গ্যাস করব কেন? অক্সিজেনের লেভেল দেখার জন্য। চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান, স্পুটাম এক্সামিনেশন, তার মধ্যে কি পড়তে পারে? এটা টাস্ক লেখো। স্পুটামের আমরা কি টেস্ট করব? ইসিজি ফুল ফর্ম লেখো। পালমোনারি ফাংশন টেস্ট, এটা আগেও বলা হয়েছে। স্পাইরোমেট্রি আগে এক্সপ্লেন করা আছে, তবু আরেকবার বলে দিচ্ছি। এটা কমন একটা টেস্ট টু মেজার দ্য লাং ভলিউম বা লাং ক্যাপাসিটি, সে একটা পার্সন কতটা এয়ার ইনহেল বা এক্সেল করতে পারছে। আরেকটা টাস্ক লেখো, হোয়াট ইজ টাইডাল ভলিউম অফ লাংস। যদি না পারো অ্যানাটমি বই খোলো, টাইডাল ভলিউমের ডেফিনেশনটা লেখো। নর্মাল অ্যামাউন্ট অফ এয়ার কত সেটাও লিখবে। মেডিকেল ম্যানেজমেন্ট, তাহলে যে কোনো পেশেন্টকে ম্যানেজ করতে গেলে তার কিছু গোল থাকে, সেগুলো কি? টু ইমপ্রুভ ভেন্টিলেশন, ফার্স্ট গোল। আমার পেশেন্ট অক্সিজেন পাচ্ছে না, এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, এয়ারওয়ে ডিস্টারবেন্সেস আছে, আমি সেই ভেন্টিলেশন প্রসেসটাকে আগে ঠিক করব। নেক্সট, ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে বার করব। হেলথ মেনটেন্যান্স, কমপ্লিকেশন যাতে আরও কমানো যায় সেদিকে খেয়াল রাখবো, আর ডিজিজটাকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করব। তাহলে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে ভেন্টিলেশন ইমপ্রুভ করার জন্য কী কী করতে হবে? ব্রঙ্কোডাইলেটিস তোমরা অনেকেই লিখেছো, দেখো সালবুটামল, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। মিথাইল স্যান্থিনের মধ্যে থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন। কর্টিকোস্টেরয়েডস, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, ব্রঙ্কিয়াল সিক্রেশন রিমুভ করা। কোন উপায়ে রিমুভ করা যায়? সাকশন করে বা ফিজিওথেরাপি বা স্টিম ইনহেলেশন, এগুলোর মাধ্যমে। এক্সারসাইজ করানো, কি এক্সারসাইজ? ব্রিদিং এক্সারসাইজ, ফার্স্ট লিপ রেসপিরেশন, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি দেখছি তোমাদেরকে ভিডিও যদি দেওয়া যায়। এছাড়া কমপ্লিকেশন কন্ট্রোল করা আর জেনারেল হেলথটাকে ইমপ্রুভ করানো। স্মোকিং সিজেশন, তাহলে সিজেশন মানে একদম অফ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। তাহলে এটা সিঙ্গল মোস্ট এফেক্টিভ অ্যান্ড কস্ট এফেক্টিভ ইন্টারভেনশন টু রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপিং সিওপিডি। আমরা রিস্ক ফ্যাক্টরের ফার্স্ট দেখেছিলাম সিগারেট স্মোকিং ছিল, তাহলে বুঝতেই পারছো আগে যদি পেশেন্ট স্মোকার হয় সেটা স্টপ করাতে হবে। ড্রাগ থেরাপি আমরা পড়লাম, কোন কোন ড্রাগগুলো দেব যাতে ব্রঙ্কাসগুলো যে ন্যারো হয়ে গেছিলো সেগুলো ডাইলেট করে, এয়ারটা পাস করতে পারে, আর যে স্মুথ মাসেল ছিল সেগুলো রিল্যাক্স করে। ওকে, এছাড়া কি আছে দেখো, সেম জিনিসটাই এখানে লেখা আছে। অ্যান্টিকোলিনার্জিক, ব্রঙ্কোডাইলেটার, মিথাইল স্যান্থিন,
সিঙ্গেল বা কম্বিনেশন ড্রাগ হিসেবেও, মানে দুটো একসাথেও ইউজ করা যেতে পারে। অক্সিজেন থেরাপি, তাহলে অক্সিজেন থেরাপি কেন দেব? আমরা পড়েছিলাম প্যাথোফিজিওলজিতে কি সেল বা অ্যালভিওলাইগুলো আস্তে আস্তে যখন ক্লট ফর্মেশন করে যাচ্ছে, যে মিউকাস ক্লট তৈরি হয়েছে, তার ফলে কি সেখানে অক্সিজেন যাচ্ছে না বা এয়ার ঢুকতে পারছে না, তাহলে কি সেই সেলগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হচ্ছে, তাহলে আমার একটা হাইপক্সিয়া তৈরি হচ্ছে। সেই হাইপক্সিয়া প্রিভেন্ট করার জন্য আমাকে অক্সিজেন থেরাপি স্টার্ট করতে হবে, সেটা লং টার্ম হোক শর্ট টার্ম হোক, তার সার্ভাইভালের জন্য আমাকে অক্সিজেন থেরাপি স্টার্ট করতে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তার মানে কি, তাহলে এই যে অ্যালভিওলাইগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, যেটা লাংসের কোনো একটা পার্টকে অক্সিজেন সাপ্লাই আর করতেই পারছে না, তাহলে চেষ্টা করা হয় সার্জিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে বুলেক্টমি, মানে বুলিগুলোকে বাদ দিয়ে দেওয়া, সেটা একটা সার্জিক্যাল প্রসিডিওর হতে পারে। এছাড়া লাং ভলিউম রিডাকশান সার্জারি, মানে ডিজিজ লাংয়ের যে প্যারেনকাইমা আছে তার কিছুটা পোর্শনকে বাদ দিয়ে দেওয়া, মানে যাতে যে লাংসটা যতটুকু ভালো আছে ততটুকু লাংস যেন ভালোভাবে কাজ করতে পারে। আর এছাড়া খুব সিভিয়ার কন্ডিশন হলে লাং ট্রান্সপ্ল্যান্টেশন। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে কমপ্লিকেশন কমানো, কমপ্লিকেশন রিডাকশন পড়ছিলাম, তাহলে কী কী কমপ্লিকেশন হতে পারে একটু দেখে নিই। নিউমোনিয়া, অস্টিওপোরোসিস, এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিস, হার্ট ফেলিওর, দ্যাট ইজ মেবি হার্ট কর পালমোনারি, এটা আমরা পরে পড়ব, যখন তোমরা সিবিএস পড়বে তখন কর পালমোনারি পেয়ে যাবে। এছাড়া নিউমোথোরাক্স আর স্লিপ ডিস্টারবেন্সেস, এগুলো কিছু নার্সিং ডায়াগনোসিস লিখেছি, তোমরা তো লিখেইছো জানো, এগুলো আর দেখার কিছু নেই, তোমরা চাইলে দেখতে পারো, দেখে নাও। এগুলো আর কিছু আমি পড়লাম না, তোমরা রিড আউট করে নাও। নার্সিং ম্যানেজমেন্ট, এগুলো পেশেন্ট ওয়াইজ ভ্যারি করবে, আমি জাস্ট একটা রাফলি করেছি, তোমরা কিন্তু এভাবে ফলো করো না। আচ্ছা, সিওপিডি পেশেন্টের তাহলে মোটামুটি আমরা যদি ট্রিটমেন্টের একটা ছক করা যায় বা মডেল করা যায়, তাহলে কী হতে পারে? সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড স্মোকিং সিজেশন, যেটা আমরা পড়লাম প্রিভেন্টিভ অ্যাসপেক্ট, ব্রঙ্কোডাইলেটাস, ইনহেল কর্টিকোস্টেরয়েড, পালমোনারি রিহ্যাবিলিটেশন। আচ্ছা, এইটা একটু লেখো যে হোয়াট ডু ইউ মিন বাই পালমোনারি রিহ্যাবিলিটেশন, অক্সিজেন আর লাস্টলি সার্জারি। তাহলে সেলফ ম্যানেজমেন্ট বলতে যে মেডিকেশান দেওয়া হয়েছে তাহলে সেটাকে রেগুলার বেসিসে অ্যাকসেপ্ট করা, সাডেনলি কুইট না করা বা চেঞ্জ না করা, যে এক্সারসাইজ বলা হয়েছে সেটা রেগুলার করা, যা আমার লাইফস্টাইল মডিফিকেশনের পয়েন্টগুলো আছে যা সেগুলো আমাকে সিওপিডি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করতে হবে, যে কোনো ডিজিজ কন্ডিশনেই সেটা কাজে লাগে। রিহ্যাবিলিটেশন একটু আগেই বললাম, পার্সড লিপ ব্রিদিং, তোমরা সবাই জানো, ছবিটা দেখে নাও, নাক দিয়ে ইনহেল করছে আর লিপটা দিয়ে এক্সহেল করছে, এটা নিজেরা একটু প্র্যাকটিস করো, তবেই পেশেন্টকে ভালো করে এক্সপ্লেন করতে পারবে। ডায়াফ্রামাটিক ব্রিদিং, দেখো কীভাবে ডায়াফ্রামাটিক ব্রিদিং করছে, এটা কিন্তু পোস্ট সার্জিক্যাল মানে অ্যাবডোমিনাল সার্জারির পরেও আমরা এই ডায়াফ্রামেটিক ব্রিদিং পেশেন্টকে শেখাবো। ডায়াফ্রামেটিক ব্রিদিং শেখাবো পোস্ট সার্জিক্যাল পেশেন্ট ইন অ্যাবডোমেন বা চেস্ট বা কার্ডিয়াক এনি টাইপ অফ সার্জারির ক্ষেত্রে আমরা ডায়াফ্রামেটিক ব্রিদিং পেশেন্টকে প্রি অপারেটিভলি শেখাবো। নিজেরা প্র্যাকটিস করো, না হলে কিন্তু পারবে না শেখাতে। ভ্যাকসিন রেগুলারলি নেওয়া, মানে যদি কেউ নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে সেটা রেগুলার বেসিসে নেওয়া,
যেমন ফরেনে রুলস আছে, তুমি যদি এখান থেকে বাইরে যেতে চাও তাহলে কিছু ভ্যাকসিন আছে যেটা রেগুলার বেসিসে তোমাকে নিয়ে যেতে হবে। কোনো ইনফেকশন মানে এয়ারওয়ে ইনফেকশন বা এয়ারবর্ন ডিজিজ থেকে দূরে থাকতে হবে। এটা তো আর কিছু বলারই নেই। জল বেশি করে খেতে হবে, অ্যাটলিস্ট আর মিনিমাম 3 লিটার পার ডে। ব্যালেন্স ডায়েট বা নিউট্রিশাস ফুড কনজিউম করতে হবে। হট লিকুইড খাবো কেন? যাতে যদি মিউকাস ক্লগ হয়ে থাকে তাহলে সেগুলো যাতে লিকুইফাই হয়, সেজন্য একটু হট ড্রিঙ্কস খাওয়া ভালো। রেস্ট নিতে হবে, কেননা এক্সহশন যাতে কম হয়। আর টুমরো মে 31 মানে কি? গেস। ওয়ার্ল্ড নো টোবাকো ডে। থ্যাংক ইউ। এবার টাস্কগুলো করে ফেলো, বা নিশ্চয়ই করেছো এতক্ষণ। টাস্ক করে আমি যার নাম বলবো সে সাবমিট করবে, ওকে? আর যেখানে কনফিউশন হলো সেটা সে গ্রুপে দিয়ে দাও। আননেসেসারি কেউ গ্রুপে লিখো না। যার যেখানে সমস্যা শুধু সে রিপ্লাই দাও না বুঝতে পারলে, ওকে? বাই।